আপনার পুরা দেশ বিক্রি করে দিচ্ছে, আর আপনি আছেন এখানে কিসের বলে কোটা মোটা এগুলো নিয়ে। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মারা গিয়েছে, এখন সেখানে প্রথম আলোরই দেখলাম মবের মুল্লুক লিখে তারপরে তারা একটা হেডলাইন করে একটা নিউজ করেছে। আরে ভাই, মবের মুল্লুক যে বলছেন, এই মবের মুল্লুক না, মবের মুল্লুক আরো মগের মুল্লুক, সব মুল্লুক ছিল এই বাংলাদেশ গত 15 বছর, তখন মবের মুল্লুক মনে হয় নাই? আমি এটা জরিপ করছিলাম, এই যে কোটা আন্দোলন হচ্ছে প্রায় 1 লাখ লোক ভোট দিচ্ছে, এর মধ্যে 90% মানুষ মনে করে ট্রানজিট থেকে নজর ফেরানোর জন্য এই কোটা আন্দোলন হাসিনার নাটক, আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলীগ। আমি খোঁজ নিচ্ছি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এই সমগ্র প্রকল্পটা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে, কারণ তারা ওরা করে পরিকল্পনা করছে। তো সবাইকে আসসালামু আলাইকুম এবং আমাদের আজকের এপিসোডে স্বাগতম। আজকে আমাদের 2 দিন আগে আমাদের দেশে একটা খুবই দুঃখজনক, একটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল। আহ, ঢাকা ইউনিভার্সিটিতে একজন মানসিক ভারসাম্যহীন একজন লোককে মোবাইল চুরি করার সন্দেহে পিটায় হত্যা করা হলো। এবং একই সাথে আপনার আরো 2টা জায়গায় এরকম হত্যাকাণ্ড চলছে, ওদের মধ্যে একজন ছাত্রলীগ ছিল। আহ ভিন্ন ভিন্ন জায়গায়, কিন্তু ওইগুলো ঘটনার কথা বেশি আহ আলোচনায় আসতেছে না। এই এই ঢাকা ইউনিভার্সিটির ঘটনাটাই বেশি আলোচনায় আসতেছে। এই ঘটনাটা যতই জঘন্য এবং ভয়ঙ্কর হোক না কেন, এটা আমি মনে করি এটা অপ্রত্যাশিত না। এবং এর দায়ভার হচ্ছে আমাদের সবার, দেশের সকলেরই এটার জন্য দায়ভার। জাস্ট যারা খুন করছে তাদেরই দায়ভার না, সবার আহ, দোষ আছে এখানে। এবং আমার মূল কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের, আমাদের এখানে আইনের শাসন এই মুহূর্তে নাই, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের কিছু চরিত্রের সমস্যা আছে। আহ এই জন্য এই ধরনের ঘটনা আমরা বারবার দেখি, এগুলো কিন্তু নতুন না, আগেও এরকম ঘটনা ঘটছে। তো সেই সমস্যাগুলো আমরা একে একে তুলে ধরবো। এবং আমার সাথে আছেন আজকে আমাদের ফাইসুল ভাই, যাকে ছাড়া এইসব ভিডিও বানানোর কোনো স্কোপ আমার পক্ষে ছিল না, কিন্তু উনি আমাকে এই প্ল্যাটফর্মটা দিতেছেন। এবং আমার অবশ্যই ভিডিও গুলা অনেক নিরলস পরিশ্রম করে এডিট করতেছেন। তো উনিও আজকে আছেন আমাদের সাথে, এবং উনিও উনার কিছু পয়েন্ট তুলে ধরবেন। তো ফাইসুল ভাই, আপনি কি এই ঘটনার ব্যাপারে শুনছেন যে ঢাকা ভার্সিটিতে যে একজনকে পিটায় হত্যা করা হইলো? হ্যাঁ, শুনেছি। এই ঘটনা তো ঘটার সাথে সাথে মোটামুটি অনলাইনে ভালো একটা আলোচনা উঠেছে যে কিভাবে এত অমানবিক হতে পারে মানুষ, এরকম একটা আলোচনা সবার মুখে মুখে। তো অবশ্যই আমি শুনেছি, সাথে সাথে শুনেছি। আচ্ছা ফাইসুল ভাই, এখানে অনেকে অনেক কিছু বলতেছে, বুঝছেন, অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করতেছে। হুম। এখন কথা হইতেছে যে আমি মনে করি মূল সমস্যা বাঙালির চরিত্র, বুঝলেন। এখন মনে করেন যে ডক্টর জাহেদের কথা বলেন বা অন্য কারো কথা বলেন, তারা বলেন যে বলতেছে যে দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে, হুম। তারপর আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমার কথা হলো, শাস্তিটা দিবে কে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে কে, এবং কাকে শাস্তি দেওয়া হবে? শাস্তি দেওয়া উচিত আমাদের সবাইকে। এবং আইনের শাসন কারা প্রতিষ্ঠা করবে? আমরা তো করব না। আমাদের চরিত্রের মধ্যে যদি সমস্যা থাকে, আমরা আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করব? তাই না? যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে তারাও তো আমাদের মতো বাঙালি। বাঙালির চরিত্রে যদি ডিফেক্ট থাকে, সেটা আগে ডিল করতে হবে আমি মনে করি। তো আচ্ছা, এই বিষয়ে আপনার কি মতামত? এই হ্যাঁ। ব্যাপারে আমি যেটা বলবো, মনে করেন যারা জড়িত ছিল ওখানে ওই হত্যাকাণ্ডে, হুম, তাদেরকে ছাড়া আমাকে আপনাকে তো কোনোভাবে এখন শাস্তি দেওয়া সম্ভব না। এখন হুম, হুম, দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দিয়ে এই শাস্তিটা বাস্তবায়ন করে আমাদের সবার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত। আহ, হুম, যে এরকম কিছু করলে এখানে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, এর জন্য অবশ্যই হুম, শাস্তির আওতায় আসতে হবে। এটাকে একেবারে নিরপেক্ষভাবে এটার বাস্তবায়ন করতে হবে। আর আরেকটা আপনি যেটা বলেছেন আমাদের চরিত্রের সমস্যা, এটা অবশ্যই ডেফিনেটলি আমাদের চরিত্রের সমস্যা রয়েছে। এর জন্য আমাদেরকে কাজ করতে হবে, এর জন্য গভীরভাবে আমাদেরকে ভাবতে হবে কিভাবে মূলে ঢুকে আমরা আমাদের চরিত্র নিয়ে ভাবতে পারি। এই ক্ষেত্রে আমি হালকা একটা বলতে পারি, সেটা হচ্ছে জনসচেতনতা তৈরি করা। একসময় আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের গ্রামের বা আমাদের বাপ চাচা বা জ্যাঠা, ওদের যে মন মানসিকতা ছিল, সেগুলো থেকে আমরা কিন্তু এখন অনেকটা বের হয়ে আসছি। এটার কারণ আমি মনে করি হুম, আহ, জনসচেতনতা। যেমন তখন আমরা দেখতাম বিটিভিতে অনেকগুলো অনুষ্ঠান করতো। ওই সময় আমরা যখন ছোট ছিলাম হুম, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল 2001 সালে। তো ওই সময় হুম, দেখতাম যে বিটিভিতে কিছু সচেতনতামূলক ভিডিও করতো।
সেগুলো ওই সময় আমাদের সবার জন্য ঠিক আছে একটা ট্যাবু ছিল, বা আমরা ওগুলো ভাবতেই হুম পারতাম না। কিন্তু এখন আমাদের কাছে হুম ওগুলো স্বাভাবিক হয়ে আসছে। এখন হুম আমাদের এই ব্যাপারগুলো নিয়ে আমি মনে করি ব্যাপকভাবে যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে তাদের চিন্তা করা এখন উচিত যে কিভাবে আমরা আমাদের চিন্তা চেতনাকে আরো ব্রড করতে পারি। মানে আপনি চরিত্রের যে সমস্যার কথা বলেছেন, এটা ডেফিনেটলি, হুম হুম এটার আমি মনে করি সংকীর্ণ চিন্তা। মানে তারা দেখেন কত দল, কত মত, কত চিন্তা চেতনার মানুষ আছে। আমরা মনে করি আমি যে চিন্তা লালন করি সবাইকে সেই চিন্তাই হতে হবে, সবাইকে সেই হুম মতের অনুসারী হতে হবে। না হলে তাকে সেটা রাজনৈতিক দল হোক বা ধর্মীয় দল হোক। দেখেন এই যে স্টুডেন্টরা, আমরা এতদিন পর্যন্ত ছাত্রলীগ কি করলো, সবার প্রতি যে অত্যাচার করেছিল, তো হুম সে অত্যাচার থেকে বের হয়ে এখন তো কিন্তু দেখা যাচ্ছে অনেক সমন্বয়ক বা অনেক শিক্ষার্থীও বিভিন্ন আহ বেআইনি কাজে জড়িয়ে যাচ্ছে। তো এই হুম এই যে কেন জড়িয়ে যাচ্ছে, তারা বলছে তারা এখন ছাত্রলীগের উপর সেম কায়দায় হামলা করছে বা তাদেরকে মারছে। তো এটা তো হওয়া উচিত না। ওরা করেছে, ওখান থেকে বের হয়ে এসেছি আমরা হুম। এরকম একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বা আন্দোলনের মাধ্যমে। এখন আমরা আবার একই কাজগুলো যদি আবার অ্যাপ্লাই করি, তাহলে কিভাবে হলো? আমরা কি এর জন্য কি এটা করেছি নাকি? তো আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত যে আমাদের চরিত্রে অবশ্যই সমস্যা আছে। এখন সমস্যা থাকলেও কোনো একটা ঘটনাকে, স্পেসিফিক ঘটনাকে কেন্দ্র করে আমাদের সবাইকে শাস্তি দেওয়া তো সম্ভব না। সম্ভব যদি হতো তাহলে সেটা ভিন্ন বিষয়, আমিও দাবি করতাম যে হ্যাঁ সবাইকে শাস্তি দেওয়া হোক। কিন্তু এখন যেটা হ্যাঁ হ্যাঁ করতে হবে, এদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না, কোনো কোনো কিছু দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া যাবে না। তারা যেই দলেরই হোক, তারা সমন্বয় হোক বা ছাত্রলীগ বা ছাত্রদল বা শিবির, যে যে দলের হোক না হুম। কেন, তারা হত্যাকারী, তারা অন্যায়কারী, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই ক্ষেত্রে একেবারে নিউট্রাল এবং ট্রান্সপারেন্ট থাকতে হবে। জি। জি, ফাইসল ভাই, হ্যাঁ, এটা আমি একমত আপনার সাথে। কিন্তু আহ, আমি যেখানে আহ, মানে শাস্তি, এটা আমি রূপক হিসাবে বলতেছি। অবশ্যই আপনাকে আমাকে তো এখানে জেলখানায় নেওয়ার কোনো স্কোপ নেই, বাট এটা একটা রূপক হিসাবে বললাম। এখানে আমরা আমাদের দায়ভারটা কোথায়, এটা আমি বলে দিই। এখন যেমন দেখেন, এই ভায়োলেন্স যে ঘটলো, মনে করেন একটা মানুষকে একজন সাপের মতো পিটায় মেরে ফেললো কয়েকজন মিলে, তারপর অথবা একটা মেয়েকে রেপ করা হলো খুবই বীভৎস ভাবে। মানে রেপ জিনিসটাই বিভৎস, তার উপর তো যে আমরা যেমন দেখছি তনু হত্যা মামলা, এগুলা দেখলাম যে এখন এইসব ঘটনা কিন্তু হুট করে ঘটে না। ঠিক আছে, এখন আপনার যে মব ভায়োলেন্স ঘটতে হইলে আপনার একটা মব কালচারের প্রয়োজন, বুঝছেন? এখন মব কালচারের প্রয়োজন, এবং একটা রেপ ঘটতে হলে আপনার রেপ কালচারের প্রয়োজন। আমাদের দায়ভারটা কোথায়, আমরা হইতেছি যে আহ মব কালচার এবং রেপ কালচার দুইটাই সুন্দরভাবে আমরা প্রমোট করে যেতেছি। এখন আপনি করতেছেন না, আমি করতেছি না, কিন্তু সাধারণ জনগণ এটা, মানে আমরাও সাধারণ জনগণ, কিন্তু ম্যাক্সিমাম পপুলেশন এগুলা প্রমোট করে যেতেছে সুন্দরভাবে একদম। আমি একটা উদাহরণ দিই আপনাকে। কারণ এই লোক যে মারা গেল, হ্যাঁ, এত নির্মম ভাবে হত্যা করলো, কারণ এটা নিয়ে আমাদের এত কান্নাকাটি কেন? কারণ সে হচ্ছে যে মেন্টালি ইল ছিল, রাইট? এবং সে ইনোসেন্ট ছিল, আসলে চুরি করেনি। কিন্তু যদি সে সত্যি সত্যি চুরি করে থাকতো, তাহলে এখন যে রিয়াকশনটা দেখতেছেন তার অর্ধেক রিয়াকশন আপনি দেখতেন না। আর যদি খালি ছাত্রলীগ হইতো এটা, এই লোক, হ্যাঁ, তাহলে তো মনে করেন যে আরো এটা নিয়ে মানুষ হাততালি দিত। তো এটা হইতেছে আপনার মব কালচারকে আমরা প্রমোট করতেছি। আমি আপনাকে দুইটা উদাহরণ দিই। কয়েকদিন আগে আপনি কি দেখলেন যে কক্সেস বাজারে একজন মহিলাকে সেই লেভেলের হেনস্থা করা হইতেছে, কানে ধরে উঠবোস করা হইতেছে, কেন? কারণ সে নাকি দেহ ব্যবসায়ী। ভালো কথা, হোক সে দেহ ব্যবসায়ী, আইনের আওতায় তুলে দেন। কিন্তু এখানে কি করতেছেন আপনারা? হেনস্থা করতেছেন, লাঠি দিয়ে রাস্তার মাঝখানে পিটাইতেছেন, তারপর হইতেছে যে কান ধরে উঠবোস করতেছেন, এবং পাবলিক এটা থেকে হাততালি দিতেছে। ভালো কথা। আরেকটা উদাহরণ দিই। তারপর একজন হিন্দু ছেলে, টিনেজার, 16 17, কত বয়স আমার এক্স্যাক্টলি জানা নাই, কিন্তু টিনেজার ছেলে এটুকু আমার মনে আছে। তাকে খুলনায় পিটে মেরে ফেলা হয়নি, মানে পুলিশের কাছে দিছে, তারপর পুলিশ থেকে আবার নিয়ে তাকে পিটায় অবস্থা খারাপ করে ফেলাইছে। ঠিক আছে, মানে প্রায় মরে যায়নি আর কি, সামহাও বেঁচে গেছে। তখন মানুষ কি করছে? তখনও হাততালি দিছে। কেন? কারণ একজন তো দেহ ব্যবসায়ীর তো কোনো অধিকার নেই। যে ধর্ম বর্ণনা করে তার তো কোনো অধিকার নেই, তার তো ন্যায় বিচারের অধিকার নেই।
তাকে পিটায় মারা যেতে পারে, কিন্তু একজন ইনোসেন্ট মানুষকে কেন পিটায় মারবে? এটা হলো মানুষের চিন্তা, বুঝলেন? আর যদি ছাত্রলীগ হয়ে থাকে তাহলে তো একদম আর কোনো কথাই নেই। এবং আওয়ামী লীগের আমলে হলো যে ছাত্রদল বা বিএনপি বা জামাত শিবির বা রাজাকারের আহ, যেসব মানে, এটা হইতেছে সমস্যা। আমরা মব কালচারকে প্রমোট করতেছি। কারণ সমস্যা হলো, আপনি যদি মব কালচারকে প্রমোট করেন, তাহলে প্রথম দিন হইতেছে যে একজন দেহ ব্যবসায়ী মায়ের খাবে, দ্বিতীয় দিন হইতেছে একজন যে ধর্ম অবমাননাকারী মায়ের খাবে, তৃতীয় দিন একজন ছাত্রলীগ মায়ের খাবে, চতুর্থ দিন একজন ইনোসেন্ট মানুষ মায়ের খাবে, যেটা দেখে আপনার খুব একেবারে মনে লাগে যাবে, একেবারে কান্নাকাটি করবেন। পঞ্চম দিন হইতেছে আপনার পরিচিত একজন লোক মায়ের খাবে, যাকে আপনি ব্যক্তিগতভাবে চিনেন। আর 6 নাম্বার দিন আপনি নিজে মায়ের খাবেন। কারণ মব কখনো জাস্টিস করতে পারে না, এই জন্য আমি মব জাস্টিস ওয়ার্ডটা ইউজ করি না, মব ভায়োলেন্স ওয়ার্ডটা ইউজ করতে হবে। আপনি যদি মব কালচার প্রমোট করেন তাহলে আপনি জাস্টিস পাবেন না, মবের থেকে জাস্টিস পাওয়া যায় না। এত এখন আমি এটা যদি 2024 সালে এটা বুঝাইতে হয় আপনাদেরকে, এটা খুবই দুঃখজনক, জনগণের উদ্দেশ্যে বলতেছি। কিন্তু আমি এটা জাস্ট সিম্পলি একটা যুক্তি চিন্তা করেন, যদি মব যদি আপনার জাস্টিস ডেলিভার করতে পারতো, তাহলে কি এত কোর্ট কাছারি, আহ সংবিধান, আইন কানুন এগুলো বানানোর প্রয়োজন ছিল? একেবারে অজপাড়াগায় যাও দেখলেন, যদি যায় দেখেন ওখানে তো দেখবেন যে সালিশ বসে। তো এত কষ্ট করে সালিশ বিচার ব্যবস্থা এগুলো কেন আছে? কারণ মব কখনো জাস্টিস করতে পারে না। এখন আপনি যদি মব কালচার প্রমোট করেন, যদি মনে করেন মব কালচারের কারণে আপাতত দৃষ্টিতে আপনি দেখতেছেন যে যে আসলে খারাপ কাজ করছে সে শাস্তি পাইতেছে, এটা দেখে আপনি হাততালি দিতেছেন, কিন্তু সাবধান, সাপ পুষলে সাপ একদিন আপনাকে কামড় দিবে। তো আপনি যে মব কালচারটা প্রমোট করতেছেন, এই মব একদিন একজন ইনোসেন্ট মানুষকে মারবে, দ্বিতীয় দিন আপনার পরিচিত একজনকে মারবে, তৃতীয় দিন আপনার নিজে মেরে দিতে পারে। তখন আফসোস করে লাভ হবে না। তো এটা হলো আমাদের প্রথম দায়, যে আমরা মব কালচারকে প্রমোট করতেছি, এবং মব কালচার যখন আহ, আমাদেরকে এগেনস্টে কাজ করতেছে, একজন ইনোসেন্ট মানুষের এগেনস্টে কাজ করতেছে, তখন আমরা একেবারে অবাক, হ্যাঁ কেমনে হলো, কি হলো? কিন্তু ভাই আপনি যখন ওই যে আহ, দেহ ব্যবসায়ী মানে, যাকে দেহ ব্যবসার অভিযোগ দেওয়া হয়েছে, যাকে ধর্ম অবমাননা করছে যে ছেলেটা, তারা যখন মাইর খেতেছিল তখন কিন্তু কমেন্ট সেকশনে আপনি বলছেন একদম ঠিক আছে, হ্যাঁ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে রেপ কালচার, এটাও আমরা প্রমোট করি। কিভাবে দেখেন, এখন যে একটা মেয়ের লিঙ্ক যদি ভাইরাল হয়, হ্যাঁ, টেলিগ্রামে যে লিঙ্ক ভাইরাল হয়, হুম। এগুলা আমরা হয়তো সরাসরি আমরা ভাইরাল করে দেই, নাইলে হইতেছে যে আমরা ভাইরাল হলে বলি, এই লিঙ্ক দে লিঙ্ক কোথায়? তারপর বলছে আহ, আর একবার যদি লিঙ্ক ভাইরাল হয়ে যায়, ওটা তো বারবার কমেন্ট সেকশন আমরা লিখতে থাকি, রাইট? সো এই যে আমরা যে লিঙ্ক চাওয়া একটা, তারপর হইতেছে যে একটা নারীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আজে বাজে মন্তব্য করা, এগুলোকে প্রমোট করা, তারপর হইতেছে যে একজন আমাদের বাংলাদেশে মানে কি বলবো, যে সাংবাদিক এবং পলিটিক্যাল কমেন্টেটর, উনিও, ওনার নামটা আমি মেনশন করতেছি না, যাই হোক, আহ, উনি একবার বলছিল যে পাকিস্তানিরা তো কখনো বাঙালিদের রেপ করবে না, কারণ বাঙালিরা এত জঘন্য যে রেপ হওয়ার মতোই না। মানে আপনারা এখন সে সরকারের সমালোচনা করতে বললে তাকে আপনারা মাথায় তুলছেন, ভালো কথা, কিন্তু এই কথা বলার অধিকার রাখে নাকি? মানে একটা দলকে সমালোচনা করতে যে এমন একটা স্টেটমেন্ট বলে দিল যেটা সকল নারীর জন্য অপমানজনক। কিন্তু যে ব্যক্তি এটা বলছে সে নিজেও হয়তো জানে না, বা সে নিজেও হয়তো চিন্তা করে নাই যে তার, অথবা চিন্তা করছে তাও বলছে যে তার মা, বোন, বউ যদি মেয়ে থাকে তাহলে মেয়ে, এরাও কিন্তু বাঙালি নারী। মানে সে বলছে বাঙালি নারী এতটাও জঘন্য যে তারা পাকিস্তানিরা তাদেরকে রেপ করবে না। তো এটা একই সাথে রেসিস্ট এবং আচ্ছা ভাই, নারী বিদ্বেষী। হ্যাঁ, হ্যাঁ। এটা আপনি একেবারে সাধারণভাবে চিন্তা করেন, এই যে কথাটা আপনি বললেন, কতটা জঘন্য হুম। কথা এটা! কেন বাংলাদেশে কি সব মেয়ে কি খারাপ নাকি? ভালো মেয়ে বাংলাদেশে নাই? আরে না, না, ভাই, একটা কথা হলো এখানে সমস্যাটা সব মেয়ে যে খারাপ তা কিন্তু না। অনেক খারাপ ভালো মান নির্ধারণ করবে কে? এখানে সমস্যা হলো যে পাকিস্তানিদের দ্বারা রেপ হইতে একটা যোগ্যতা লাগে, মানে রেপকে গ্লোরিফাই করতেছে। মানে পাকিস্তানের যে আপনাকে রেপ করলো তার মানে আপনি সুন্দর, আপনি হইতেছেন যে রেপ হওয়ার যোগ্য। মানে রেপ হয় একটা পুরস্কার পাওয়ার মতো, পাকিস্তান দ্বারা রেপ হয় এটা প্রমোট করতেছে, রেপ জিনিসটাকে প্রমোট করতেছে। এখন মনে করেন যে বাংলাদেশ সব মেয়ে খারাপ, এখন খারাপ ভালো এটা কে নির্ধারণ করবে ভাই? সেটাই। আহ, এর সেটাই হইতেছে কথা এখন। সুন্দর অসুন্দর দেখতে ভালো যখন, এটা কে কে নির্ধারণ করবে? এটা কোনো ব্যক্তি নির্ধারণ করতে পারে না। এটা আপনার মতামত থাকতে পারে, কিন্তু এটা আপনি একটা ফ্যাক্ট হিসাবে বলতে পারেন না। এবং আপনি রেপকে একটা প্রাইজ হিসাবে বা একটা আপনার কি বলবো, যে একটা ক্রেডিট হিসাবে, একটা পুরস্কার হিসাবে প্রেজেন্ট করতে পারেন না, যে পাকিস্তানের দ্বারা রেপ হওয়া মানে একটা ক্রেডিট, এটা আপনি বলতে পারেন না। মানে আপনার কথা তো এটাই বোঝা যায়।
তারপর Right. আরো অনেক কিছু আছে, মনে করেন যে কিছু হইলেই মনে করেন যে বিভিন্ন আহ মনে করেন একটা নারী বিভিন্ন হেনস্থার শিকার হইলে তার চরিত্র নিয়ে পোস্টমর্টেম করা বা এগুলো একটা সমস্যা। এবং একই সাথে আলোচনায় আমাদের ব্যালেন্স রাখতে হবে কিন্তু। এখানে দেখবেন যে একই সাথে কিছু নারী আছে যে আমরা নারীদেরকে প্রোটেকশন করার জন্য যেসব আইন কানুন বানাইছি এগুলাকে মিস ইউজ করা হয়, নারী নির্যাতন মামলা, তারপর হইতেছে কি আপনার আহ যৌতুকের মামলা, এগুলো মামলা খাইলে হ্যাঁ আপনাকে সরাসরি আপনাকে জেলখানায় ঢুকাই দিবে। এটা হইতেছে আমাদের সমস্যা এখন। ফেমিনিজমের নামে আমরা এটা চালাই দিই। ঠিক আছে, এটারও কিছু এক্সাম্পল দেওয়ার দরকার। আপনি যেমন দেখেন ফুড আপি কি নির্দ্বিধায় বলতেছে যে হ্যাঁ আমি আমার হাজবেন্ডের বিরুদ্ধে মিথ্যা যৌতুকের মামলা করছি, কিন্তু এটা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু মহিলার লজ্জা শরম নাই যে সে হইতেছে যে একটা নারীদেরকে প্রোটেকশন করার জন্য যে আইন বানানো হয়েছে সেটা মিস ইউজ করছে। তারপর কথায় কথায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এগুলা গাঁজাখুরি আইন বানানো হয়েছে। তারপর যেমন দেখেন যে আহ একটা নারী ঘটিত বিষয় থাকলে আমাদের অনেক টিভি টক শো, যেমন আর জে কিবরিয়া যখন ফুড আপির ইন্টারভিউ নিতেছিল তখন কিন্তু সেটা নিউট্রাল ভূমিকা পালন করে নাই। ফুড আপি কি ইচ্ছা মতো বলতে দিছে, কিন্তু তার জামাই আসলে 100টা প্রশ্ন। সো এইগুলা যে নারীদেরকে প্রোটেকশন করার জন্য যে যেসব নিয়ম বানাইছে এগুলো যদি আপনি মিস ইউজ করেন, মানে নারীবাদীর নামে এগুলো যদি মিস ইউজ করেন, সেটাও কিন্তু একটা রেপ কালচারকে প্রমোট করা। কারণ আপনি এগুলো মিস ইউজ করলে, মিথ্যা মামলা দিলে তখন সত্যি সত্যি করে রেপ হলে এগুলোকে বিলিভ করবে না। তো এটা হলো ভাই, আমাদের দেশে একটা সমস্যা। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিসেন্টলি আর জে কিবরিয়া শোতে একটা ইয়াং হুম মেয়ের একটা ইন্টারভিউ ছিল। সেটাও হচ্ছে হুম একটা ঘটনা, বড় একটা সারা দেশে আলোড়ন তৈরি করেছিল এরকম একটা ঘটনা। তো ওই মেয়েটা যখন তার স্টেটমেন্ট দিচ্ছিল, এটা হুম মানে শুনেই বোঝা যাচ্ছিল যে মেয়েটা এটা সব মেকিং করে করে নিজে থেকে সাজিয়ে সুন্দরভাবে গুছিয়ে বলছে, যাতে মেয়েটা হচ্ছে ভিকটিম। আর জি কিবরিয়া কিন্তু পাল্টা কোনো প্রশ্ন করছে না। তো হুম এরপরে আর জি কিবরিয়া একটা সময় গিয়ে উনি বললেন যে আমি যদি উনাকে হুম। প্রশ্ন বানে জর্জরিত করতাম তাহলে অনেক কিছু বেরিয়ে আসতো। ঠিক আছে, তো তাহলে আপনি প্রশ্ন বানে জর্জরিত কেন করলেন না, আরেকজনকে কেন আপনি আহ, দোষী সাব্যস্ত করে দিলেন? কারণ ওই মেয়েটা যখন সবকিছু বলছে, আরেকজনের উপর হুম, হুম, হুম। চাপিয়ে দিচ্ছে, তখন তো সে দোষী হ্যাঁ। হয়ে যাচ্ছে। তো আপনি এখানে হোস্ট হিসেবে আপনার তো উচিত ছিল কিছু প্রশ্ন করা। প্রশ্ন করলে সে আচ্ছা, তখন, যে, কিন্তু এখানে আরেকটা কথা আছে। আর ডি কিবরিয়ার হলো যে সে নিজে কিন্তু একজন নির্যাতনের শিকার। তার ওয়াইফের বিরুদ্ধে একটা কেস করছিল, তারপর তাকে নিয়ে আবার অনেকে হাসাহাসি করছে, বইয়ের থেকে মাইর খায়। তো আপনি জানেন যে আসলে নারী যেমন নির্যাতনের শিকার হয়, পুরুষও সেরকম নির্যাতনের শিকার হয়। তাহলে আপনি নিউট্রাল ভূমিকা কেন পালন করতে পারেন না? আর আরেকটা ব্রডার যেটা প্রশ্নের জায়গা, এটার ব্যাপারে আপনার অবশ্যই মতামত চাই, সেটা হইতেছে যে এগুলা আদৌ আপনার ইউটিউবে ছাড়া উচিত কিনা। মনে করেন যে এখানে আমরা যে ইউটিউবে ভিডিও ছেড়ে মনে করেন যে জামাই বউয়ের কথা শুনে আমরা একটা মিডিয়া ট্রায়াল করি, এগুলো তো মিডিয়া ট্রায়াল করার কথা না। এটা তো কে দোষী কে নির্দোষী এটা আদালতে নির্ধারণ করার কথা। এবং যতক্ষণ পর্যন্ত দোষ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা ইনোসেন্ট। রাইট, এখানে তো আমাদের মিডিয়া ট্রায়াল করার কথা না। তো একে তো হইতেছে যে আপনি মিডিয়া ট্রায়াল করতেছেন, তার উপর দিয়ে আপনি নিরপেক্ষ একটা ভূমিকা পালন করতেছেন না। এটা হলো একটা প্রশ্নবিদ্ধর জায়গা, বুঝছেন তো। এখানে আমরা যে নারীবাদী জিনিসটাকে বিকৃত করে ফেলাইতেছি। নারীবাদী মানে যেটা ফেমিনিজম বলি, যে ফেমিনিজম মানে কিন্তু আপনার যে নারী অধিকার তা কিন্তু না। এটা মানে পুরুষ আর নারীর সমান অধিকার। কারণ আমরা যে পুরুষরা যখন আমরা রেপ কালচার প্রমোট করতেছি, বুঝছেন, যখন আমরা লিঙ্ক ভাইরাল করতেছি, মেয়েদের মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলতেছি, আহ, সেটা যেমন করা যাবে না, সেরকম ওই যে মেয়েদেরকে প্রোটেকশন করার জন্য যেসব রুল বানাইছি আমরা, সেগুলো মিস ইউজ করা যাবে না। তো ব্যালেন্স রাখতে হবে। তো আমরা ব্যালেন্স রাখতে পারতেছি না, এই জন্য রেপ কালচারটা বৃদ্ধি পাইতেছে, এই জন্য মেয়েরা রেপ হইতেছে। রাইট। আমরা যেমন এক্সাক্ট, মব কালচার প্রমোট করতেছি, আমরা সেভাবে রেপ কালচার প্রমোট করতেছি। একটা ইউটিউবে আবুল তাবুল কমেন্ট লেখার আগে আমাদের 100 বার চিন্তা করা উচিত যে এটা এর দ্বারা আমরা রেপ কালচার প্রমোট করতেছি, মব কালচার প্রমোট করতেছি। তো এখন ফাইসল ভাই, আমি যে শাস্তির কথা বললাম এটা রূপক অর্থে, আমি বলতেছি না যে সবাই হ্যাঁ, জেলখানায় নিয়ে ওইটা বলে রাখো ওইটা অবশ্যই ঠিক বলেছেন। হ্যাঁ। এখন আপনি একটু আগে যে কথাটা বললেন যে হুম হুম এই যে স্বামী স্ত্রীর বা প্রেমিক প্রেমিকার বা বিভিন্ন ঘটনা, কোনো একটা ঘটনা ঘটলে সেটাকে এই যে কিবরিয়া শো বা বিভিন্ন শোতে এনে তা একজনের কাছ থেকে স্টেটমেন্ট শোনা, এটা দ্বারা কিন্তু হ্যাঁ আমি যেটা মনে করি আমাদের আদালত পর্যন্ত প্রভাবিত হয়। আদালত বিচার কার্য পর্যন্ত প্রভাবিত হয়। কারণ অনেক সময় দেখা যায় কি, এরকম একটা অনুষ্ঠান করলো বা স্টেটমেন্ট দিল মিডিয়াতে,
সেটার উপর ভিত্তি করে হিউজ একটা জনসমর্থন তৈরি হয়ে যায় যে কোনো একজনের পক্ষে। তখন দেখা যায় আদালতও ওই দিকে রায় দিয়ে দেয়, অথচ প্রকৃত আর ঘটনা আর কিন্তু। জি। আদালতে যে দুর্নীতি হয়, আমাদের এই যা হয়, এটা 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 আদালত বলা যায় কিনা, এটা হলো আরেকটা বিতর্কের বিষয়, বুঝছেন? এটা কি মানে আদালত নামে কলঙ্ক। যাই হোক, এটা হইলো কথা। মনে করেন যে আদালতে তো এগুলো প্রভাবিত হওয়া ছাড়াও যে আপনি ন্যায় বিচার পাবেন, আপনি হইতেছেন যে ভালো কিছু আশা করতে পারেন, তাও না। এটা হইতেছে একটা জায়গা, এটা হলো যে আপনার আদালতটাকে ঠিক করতে হবে, তাড়াতাড়ি যেন বিচার হয়। মানে তাড়াতাড়ি বলতে যে আহ, কি বলবো যে ঢিলায় ঢিলায় ওরা যে ফাঁকিবাজি করে, মনে করেন যে একবার আজকে শুনানি হইলে 10 বছর পর আরেকটা শুনানি, এইগুলা করা যাবে না। না, আদালতেরও একটু সংস্কারের প্রয়োজন আছে। তো যেটা আশা করি আমরা ডক্টর ইউনূস করবে, কিন্তু আমরা আজকে বাঙালির চরিত্র নিয়ে কথা বলতেছি, বুঝছেন? তাই আমি এটাতে ডিটেলসে গেলাম না। জি। বুঝলেন ফাইসল ভাই? হ্যাঁ। তো আমার আরেকটা জিনিস চিন্তা করেন যে আমরা যে আহ, আহ, আমাদের যে একটা গণ অভ্যুত্থান হইলো, আমরা যে সরকারের পতন ঘটাইলাম আলহামদুলিল্লাহ, এবং আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাকে এটাতে সরাসরি কি যোগদান করে কি একটা ক্ষুদ্র পরিমাণের অবদান রাখতে হেল্প করছে। কিন্তু রাইট। এটা চিন্তা করবেন যে অনেকে কিন্তু মাঠে না, মানে বাট ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিভিন্ন ইনডাইরেক্টলি তারা উৎসাহিত দিয়ে গেছে, এবং তারা হ্যাঁ, এবং তাদের এটা ভ্যালিডও, তারা মনে করে যে তারা এই মুক্তিযুদ্ধের অংশ, তারাও কিছুটা ক্রেডিটের অধিকারী। এবং আমি তাদের সাথে একমত যে যারা ফেসবুকে পোস্ট দিয়ে প্রোফাইল পিকচার লাল করে উৎসাহিত দিছে, তারাও ক্রেডিট ডিজার্ভ করে। এখন আমার কথা হইতেছে যে আপনার ফেসবুকের পোস্টে উৎসাহিত হয়ে যদি একজন ছাত্র মাঠে নেমে দেশ স্বাধীন করতে একটা অবদান রাখে, এর জন্য যদি আপনি ক্রেডিট পেয়ে থাকেন, তো আমার কথা হচ্ছে আপনি যখন মব কালচার এবং রেপ কালচার এই দুটা প্রমোট করবেন, এবং আপনার এই মব কালচার রেপ কালচার প্রমোট করার কারণে যখন একজন রেপিস্ট উৎসাহিত পাবে, যখন একজন মব ভায়োলেন্স করার উৎসাহিত পাবে, যখন একজন মানুষ রেপ করার উৎসাহিত পাবে, সেটার দায়ভার তো আপনার নিতে হবে, রাইট? অবশ্যই। তো ফাইসল ভাই, এখন আরো দুইটা জিনিস আমি বলতে চাই যে বাঙালির চরিত্র সমস্যা, যে আমরা কেন মব কালচার রেপ কালচার এগুলো আমরা প্রমোট করি। কারণ হইতেছে যে আমরা বাক স্বাধীনতা কাকে বলে, ধর্মীয় স্বাধীনতা কাকে বলে, রাজনৈতিক স্বাধীনতা কাকে বলে, এগুলো আমরা বা কাপড় চোপড়ের স্বাধীনতা কাকে বলে, আহ এটা আমরা বুঝি না। তো রাইট। এখানে আমি একটা জিনিস বলি যে আপনি ধর্ম স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলো নিয়ে কথা বলেন, এখন আপনি কি সত্যি রাজনৈতিক স্বাধীনতা এটা নিয়েও আর আপনি কি সত্যি এগুলো চান কিনা, আপনার আগে বুঝতে হবে এগুলা কি। এইসব যে জাস্টিস, ফ্রিডম অফ স্পিচ এগুলোর কথা বলতেছেন, এগুলা কিন্তু আপনার অল অর নান ল, মানে হইতেছে যে এটা হচ্ছে আপনার আগে আইদার এটা সর্বজনীন ভাবে, মানে সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে, নাহলে আর যদি সব সব জায়গায় অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে সেটা জাস্টিস না। রাইট। জাস্টিস বা ন্যায় বিচার কখনো সিলেক্টিভ হইতে পারে না, যে কারো ক্ষেত্রে জাস্টিস করবেন, কারো ক্ষেত্রে করবেন না। এখন মনে করেন একটা ইনোসেন্ট মানুষকে কেউ পিটায় মারলো, সেটা বলে না এটা অন্যায় হয়েছে, এটা কারণ সে ইনোসেন্ট ছিল। তো এটা হলো কথা। কিন্তু মনে করেন একজন চোরকে পিটায় মারলো, একজন ডাকাতকে পিটায় মারলো, তখন আপনি হাততালি দেবেন, তাহলে কিন্তু সেটা জাস্টিস হলো না। জাস্টিস, ন্যায় বিচার সবার জন্য, যারা অন্যায় করছে তাদের জন্য ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার মানে যে এই না যে তাকে আপনি ছেড়ে দিতেছেন, এটার নাম তো ন্যায় বিচার। ন্যায় বিচার মানে এই না যে আপনি তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দিবেন, অল্প শাস্তি দিবেন, যেটা প্রাপ্য সেটা দিবেন না, যেটা প্রাপ্য সেটাই দিবেন। কিন্তু এই বিচার করা, সে যে দোষ নির্ধারণ করা বা সে খারাপ নাকি ভালো এটা ডিসাইড করা, এটার অথরিটি কোনো এক ব্যক্তিকে দেওয়া যাবে না। কারণ ব্যক্তি সবসময় বায়াসড থাকে। এটার দায়িত্ব অবশ্যই আপনার রাষ্ট্রকে দিতে হবে, বিচার করার দায়িত্ব এবং আহ শাস্তি দেওয়ার দায়িত্ব এটা রাষ্ট্রকে দিতে হবে। কারণ দেশ আপনার ব্যক্তিগত সম্পত্তি না। আহ এই দেশের সবারই অধিকার আছে। যে চুরি করবে, যে ক্রিমিনাল, তারও অধিকার আছে। তার অধিকার হলো ন্যায় বিচার পাওয়ার। এখানে আপনি যখনই একজনকে আহ, আইন আপনার নিজের হাতে তুলে নেবেন, এটা হচ্ছে সবার এগেনস্টে আপনি ক্রাইম করতেছেন। এবং এই এখন আপনি চিন্তা করতে পারেন যে আইন নিজের হাতে তুলে নিলে সমস্যা কোথায়, একটা কুইক জাস্টিস হইতেছে। তো এখন কুইক জাস্টিসের পরিণতি কি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া ঘটনার পর আপনি হয়তো বুঝতে পারছেন, বুঝে যাওয়ার কথা। আর যদি না বুঝেন তাহলে জীবনেও বুঝবেন না। তারপরে দেখছে যে ফাইসুল ভাই, আমি জানি না এটা আপনি জানেন কিনা, তসলিমা নামের একজন মহিলাকে অপহরণকারী সন্দেহ করে পিটায় মেরে ফেলা হয়েছে। কিন্তু সে এক্স্যাক্টলি। ছিল একজন মা, তার বাচ্চাকে স্কুল থেকে আনতে গেছিল। তো এইটা হইতেছে আপনার মব, কি বলবো যে
আইন নিজের হাতে তুলে নিলে, যে বাংলা সিনেমার মতো যে আইন নিজের হাতে তুলে নিলে কি হয়, ওই যে হুম। বাংলা সিনেমা আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য হইতেছে এইটাই। বাংলা সিনেমায় দেখেন হিরো ভিলেনকে মারে ফেলে আর 1 ঘন্টা পর পুলিশ আসে। আর কিন্তু বাস্তব জীবনে হইতেছে যে হিরো ভিলেনকে মারবে না, একজন কয়েকজন মব হইতেছে আপনার আহ একজন ইনোসেন্ট মানুষকে মারে ফেলবে, এটা হলো নিয়ম। এই জন্য যাতে একজন ইনোসেন্ট মানুষকে যাতে না মারে, এই জন্য আপনার ইনোসেন্ট মানুষেরও প্রোটেকশন এনশোর করতে হবে, একজন ক্রিমিনালের প্রোটেকশন আপনার এনশোর করতে হবে। ঠিক আছে, এটা হলো কথা। কারণ এটা হলো আমরা বুঝি না। আর হলো যে বাক স্বাধীনতা নিয়ে একটু বলি। বাক স্বাধীনতা যে আপনি চান, বাক স্বাধীনতাও আপনার এই সর্বজনীন ভাবে অ্যাপ্লাই করতে হবে। সেটা কি, এখন মনে করেন যে জিনিসটা আপনার কাছে কুরুচিপূর্ণ মনে হয়, দৃষ্টিকটু মনে হয়, সেটাই আপনাকে অ্যালাউ করতে হবে, এর নামে বাক স্বাধীনতা। যেটা আপনার কাছে গ্রহণযোগ্য সেটা অ্যালাউ করবেন, তাহলে তো এটা বাক স্বাধীনতা হইলো না ভাই। তাহলে যে আপনি এটা অ্যালাউ না করলে তাহলে মনে করেন আপনি যখন ক্ষমতায় থাকবেন না, তখন আপনার উপরও নির্যাতন চালাবে। তো বাক স্বাধীনতা এরকম সর্বজনীন। যদি এটা সর্বজনীন না হয়, তাহলে সেটা ন্যায় বিচার হতে পারে না, সেটা বাক স্বাধীনতা হইতে পারে না। বাক স্বাধীনতা এবং ন্যায় বিচার বাই ডেফিনেশন তাদের সংজ্ঞাই হইতেছে যে সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখন আরেকটা হলো যে আহ, কাপড় পরার স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা, এগুলো আপনার সবার ক্ষেত্রে প্রযোজ্য হইতে হবে। আমরা যে মাজার ভাঙতেছি, এখন অনেকে কমেন্ট সেকশনে কি মারাত্মক লেভেলের যুক্তি দেয়, বলছে হ্যাঁ মাজার পূজা হইতেছে বা মাজারে যেটা করা হয় সেটা ধর্মের আন্ডারে পড়ে না। আরে ভাই, তারা তো ধর্মীয় বিশ্বাস থেকেই করতেছে। কারণ কোনটা ধর্ম কোনটা ধর্ম না, এটা ডিসাইড করার অথরিটি আপনি কাকে দিবেন? এখন মনে করেন আপনি যে হানাফি, মানে বাঙালিরা হচ্ছে ম্যাক্সিমাম হানাফি মুসলিম, এর সাথে তো আপনার যে সালাফি মুসলিমরা ডিসএগ্রি করবে, এর সাথে তো আপনার শিয়া মুসলিমরা ডিসএগ্রি করবে, এর সাথে তো ওই যে আপনার সুফি মুসলিমরা ডিসএগ্রি করবে। তো এখন আহ, আহ, আপনার হইতেছে যে এই জন্য একজন ধর্মীয় বিশ্বাস দিয়ে কোনো কাজ করলে এটা আপনার তার রেসপেক্ট করতে হবে, তার সাথে আপনি ডিবেট করতে পারেন, কিন্তু হেনস্থা করতে পারেন না, ভাঙচুর করতে পারেন না, যতক্ষণ পর্যন্ত না তার কর্মকাণ্ডের কারণে আপনার উপর ডিরেক্টলি এফেক্ট করতেছে। এখন আপনি ফাইসুল ভাই, অনেকে বলবে কি যে দেখবেন যে বিদেশে তো হইতেছে যে আপনি এলজিবিটি নিয়ে আপনি হইতেছে যে সমালোচনা করতে পারবেন না, রেসিস্ট কথাবার্তা বলতে পারবেন না, তার মানে আসলে বাক স্বাধীনতা কোথাও নাই। এটা মিথ্যা কথা, এটা বাক স্বাধীনতা হইতেছে একটা মিথ। অথবা আপনি তো ইউএসএ তে মনে করেন যে তারা আপনাকে কাপড়ের স্বাধীনতা দেয়, সেখানে তো আপনি উলঙ্গ হয়ে ঘুরতে পারবেন না। তো অথচ তার মানে বস্ত্রের স্বাধীনতা, এটা একটা মিথ, এটা এক্সিস্ট করে না। কিন্তু এটা হইতেছে যে একটা বাজে যুক্তি, এটা সবাই দেয় কিন্তু এটা একটা বাজে যুক্তি। দেখেন, ফর প্র্যাকটিক্যাল পারপাসেস আপনার কিছু রেস্ট্রিকশন রাখতে হবে স্পিচের উপর এবং কাপড় চোপড়ের উপর এবং বিভিন্ন ধরনের প্র্যাকটিসের উপর, কিন্তু সেই রেস্ট্রিকশনটা মিনিমাম হইতে হবে। আপনি হইতেছেন যে রেসিস্ট কথা বলতে পারবেন না। মনে করেন এন ওয়ার্ড আছে, এন দিয়ে একটা ওয়ার্ড ইউজ করে ব্ল্যাকদেরকে বাজে ভাষায় বর্ণনা করার জন্য, যারা রেসিস্ট, তারা যারা বর্ণবাদী, এই ওয়ার্ডটা আপনি ইউজ করতে পারবেন না, কারণ এটা হইতেছে একটা হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে। তো আপনি ফ্রি স্পিচ ইউজ করতে পারবেন, কিন্তু স্টেট তখনই রেস্ট্রিকশন দিবে যখন এটা হ্যারাসমেন্টের পর্যায়ে চলে যাবে। আপনার কাপড়ের স্বাধীনতা আছে, কিন্তু আহ, এখানে স্টেটের ইন্টারফারেন্স হবে মিনিমাম। মানে আপনি উলঙ্গ হয়ে ঘুরতে পারবেন না, কিন্তু আপনি কি কালারের কাপড় পরবেন, কতটুকু, মানে মুখ ঢাকবেন কিনা, গ্লাভস পরবেন কিনা, মাথায় টুপি পরবেন কিনা, এটা নিয়ে, দাড়ি রাখবেন কি রাখবেন না, এটা নিয়ে স্টেট আপনার উপর জোর জবরদস্তি করতে পারবেন না, এটা অতিরিক্ত হয়ে যাবে। মানে উলঙ্গ হয়ে ঘুরতে পারবেন না, একটু মিনিমাম, মানে এগুলা আপনার হইতেছে যে এইগুলা ইন্টারফারেন্স মিনিমাম রাখতে হবে। কারণ এই যখনই আপনি একটা রাষ্ট্রকে অতিরিক্ত পাওয়ার দিয়ে দিবেন যে আপনি কি কাপড় পরবেন, কি কথা বলবেন, এগুলা সে রেগুলেট করতে পারবে, অতিরিক্ত পরিমাণে রেগুলেশন পাওয়ার যদি দিয়ে দেন, তখন সেই জায়গায় আপনি বাক স্বাধীনতা, ভোট স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা এগুলো কিছুই পাবেন না। বুঝছেন? যেমন আপনি মিডল ইস্টার্ন অনেক কান্ট্রিতে দেখতে পাবেন যে ওখানে ওই যে আমাদের মানুষরা প্রোটেস্ট করতে গেছিল, সাথে সাথে 15 বছরের জেল কারাদণ্ড হয়ে গেছে। যদিও ডক্টর ইউনূস আল্লাহ রহমতে তাদেরকে ছাড়াইতে, মানে আল্লাহ হচ্ছে ডক্টর ইউনূসের উসিলায় ওনাদেরকে ছাড়াইতে সক্ষম হয়েছে। কিন্তু দেখেন ওইখানে ওইসব দেশে সরকার আপনার পার্সোনাল লাইফে অনেক বেশি ইন্টারফেয়ার করতে পারে। তো যে যেই সরকার আপনার কাপড় চোপড় নিয়ে অতিরিক্ত ইন্টারফেয়ার করতে পারে, আপনার কি বলবো যে ব্যক্তি জীবনে অতিরিক্ত ইন্টারফেয়ার করতে পারে, আপনার স্পিচ নিয়ে অতিরিক্ত ইন্টারফেয়ার করতে পারে, সে আপনার ভোটাধিকার নিয়েও ইন্টারফেয়ার করতে পারবে। আপনার রাজনৈতিক স্বাধীনতা, আপনার আন্দোলন করার স্বাধীনতা, এইসব নিয়ে তো আরো ইজিলি ইন্টারফেয়ার করতে পারবে। তো এইগুলা হইলো কথা। আপনার হইতেছে যে যদি
ফ্রি স্পিচ চেয়ে থাকেন, যদি আপনি জাস্টিস চেয়ে থাকেন, এটা সর্বজনীন হইতে হবে। এবং ফ্রি স্পিচের ক্ষেত্রে, ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে, ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে রাষ্ট্রের ইন্টারফিয়ারেন্স হইতে হবে মিনিমাম। ঠিক আছে, এখন এটা হইতেছে কথা। তো ফাইসল ভাই, এই ব্যাপারে আপনার মতামতটা জানেন, আমি এতক্ষণ যা বললাম। হ্যাঁ, আপনি খুব সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করেছেন। বাক স্বাধীনতার ব্যাপারে বলেছেন, ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে বলেছেন আপনি। অনেক উদাহরণও দিয়েছেন যে হানাফি, আমাদের দেশে বেশিরভাগ মানুষ হচ্ছে হানাফি। তো অনেকের মতে কিন্তু হ্যাঁ, হ্যাঁ। হানাফিরা আবার সঠিক পথে নেই। তো তাহলে এখন হুম, ওরা কি তাহলে, হানাফি যারা আছে তাদের কথাকে কেড়ে হুম, নিলে তখন আমাদের কাছে কেমন লাগবে? যেমন আমরা হানাফি বাংলাদেশে, এখন আলে হাদিস বা সালাফিরা যদি বলে যে হানাফিদেরকে কোনো কথা বলতে দেওয়া হবে না, তাদের কোনো মসজিদ হুম, থাকতে পারবে না, হ্যাঁ, তাদের কোনো হুম, ধর্মীয় আচার অনুষ্ঠান তারা পালন করতে পারবে না, যেটা অনেকে বাংলাদেশে আহমদিয়া কাদিয়ানীদের ব্যাপারে বলে থাকে, কাদিয়ানীদেরকে এই করতে হবে, কাদিয়ানীদেরকে ওই করতে হবে। তো আমার কথা হচ্ছে, ওইভাবে যদি হয় তাহলে তো সেমটা আমাদের উপর অ্যাপ্লাই করা যায়। এরপর আরেকজন হুম, দাবি করবে আমাদের উপর সেম ভাবে অ্যাপ্লাই করার জন্য। তো এইভাবে হলে তো শান্তি কখনো আসবে না। আমার কথা হচ্ছে, হ্যাঁ, ও কাদিয়ানীরা যদি ভুল হয়ে থাকে আপনার মতে, সেটা আপনি আপনার আলোচনা, বক্তব্য, লিখা, এগুলোতে তুলে ধরেন। কোনো প্রকার তাদেরকে হুম, আক্রমণ না করে, ব্যক্তি আক্রমণ না করে, তাদের উপর কোনো অপবাদ না দিয়ে, সঠিকটা কি কারণে তারা ভুলের মধ্যে আছে, সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি এগুলো লিখেন, বলেন, সমস্যা নাই। কোনো প্রকার উস্কানি দিবেন না, উস্কানি ছাড়া বলেন, তাহলে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন যে না, তারা ভুল, আমরা সঠিক, সুতরাং তারা থাকতে পারবে না, তাদের অধিকার থাকতে পারবে না, তাদেরকে আইন করে ওই করে দিতে হবে, সেই করে দিতে হবে, এইটা হলো তো ভাই তাহলে সবার ক্ষেত্রে সেম কথাটা প্রযোজ্য। মাজার যে ভাঙতেছে, তারা যে হুম, যুক্তিগুলো দিচ্ছে, সেই যুক্তিগুলো আসলে সর্বক্ষেত্রে প্রযোজ্য। যে মাজার মাজার ভাঙছে, মাজারের পীর কেন মাজারকে রক্ষা করতে পারছে না? ভাই, ওইটা হুম, যদি বলেন তাহলে তো সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। আমি সবকিছু বলছি না ভিডিওতে। আপনি হ্যাঁ, হ্যাঁ, একটু লজিক্যালি চিন্তা করেন। মাজার মাজারকে আপনি ভাঙছেন, বলছেন মাজারের পীর কেন রক্ষা করছে না, মাজারের বাবা কেন রক্ষা করছে না? সেটা তো আসলে ওইভাবে, এটা কোনো যুক্তি হতে পারে না। এখন মাজার যদি ভুল হয়ে থাকে, তাহলে তো আল্লাহ আছেন, উনি দেখবেন। ইভেন কোরআনে এরকম কিছু আয়াতও আছে যে আমি আহ, কাউকে কারো দায়িত্ব কারো উপর দেইনি। ঠিক আছে, মনে করেন যে কোরআনে একটা আয়াত আছে এরকম, কেউ যদি তোমাকে সালাম দেয়, তাহলে তুমি তার মনের ভিতরে ঢুকে এটা বের করা তোমার দায়িত্ব না যে সে মুসলিম কি অমুসলিম। সে তোমাকে সালাম দিয়েছে, সুতরাং সে মুসলিম। এটা হচ্ছে কোরআনের কথা। কিন্তু আজকে দেখেন, আমরা যারা মুসলিম, মুসলিমদেরকে অন্য গ্রুপে আমরা কাফের বলার চেষ্টা করি, যে না সে হচ্ছে কাফের। ভাই, সে কাফের আমার মতে, বা আপনার মতে আমি কাফের। তো তাই বলে কি আমাকে আপনি নির্মূল করে দিবেন? আমাকে কি আমার মতটা চর্চা করতে দিবেন না? তো এটা ভাই হতে পারে না। আজকে দেখেন, আজকে কি হলো, এই যে চট্টগ্রামে যা হচ্ছে, এটা তো বিভৎস একটা হুম। অবস্থা। ওই যে আচ্ছা, বৌদ্ধ, এখানে কথা হচ্ছে ফাইসল ভাই, আপনি এটা কেন করা যাবে না এসব? কারণ হইতেছে আপনি যেটা বললেন যে আপনি যদি আরেকজনের উপর করতে থাকেন, সেটা আপনার উপরও প্রযোজ্য হবে, আপনার উপরও করা যাবে। যেমন আপনি যদি আরেকজনের পিটালে হাততালি দেন না, এই পিটানি কিন্তু আপনার উপরও আসতে পারে। আরেকজনের ধর্ম বিশ্বাসকে ধর্ম হিসেবে গণনা না করেন, তাহলে এটা আপনার উপরেও প্রযোজ্য হইতে পারে। ঠিক আছে, যখন আপনার যারা সংখ্যালঘু, তারা সংখ্যাগরিষ্ঠ হলে তারা আপনার সাথে একই আচরণ করবে। বা আপনি যদি এমন কোন দেশে চলে যান যেখানে আপনি নিজেই সংখ্যালঘু, তো ইয়েস। সেটা হইতেছে পয়েন্টটা, বুঝছেন? এই জন্য আপনি বাক স্বাধীন, এই জন্য এইসব চিন্তা করে মানুষ স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন, এগুলা আবিষ্কার করছে। কারণ কে কখন সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, কার ক্ষমতা কখন চলে যায়, এটা কিন্তু কেউ জানে না। ক্ষমতা কিন্তু ক্ষণস্থায়ী, বুঝছেন? আজকে কারণ আচ্ছা ভাই, আজকে দেখেন, আহ, আমরা বাংলাদেশে যে হিন্দুদের উপর আক্রমণ, এটা সত্য যে হিন্দুদের উপর আক্রমণের ব্যাপারটাকে অনেক অতিরঞ্জন করে দেখানো হচ্ছে। এবং এটাও সত্য যে হুম, হিন্দুদের উপর আক্রমণ অনেক কিছু রাজনৈতিক ক্ষেত্রে হচ্ছে, আবার অনেক কিছু ষড়যন্ত্র হচ্ছে। আবার এটাও সত্য কিছু হুম, মানুষ হিন্দুদের উপর আক্রমণ করছে। এখানে সবকিছু হুম, কিন্তু সত্য, কোনোটা ডিনাই করার উপায় নাই। কিছু মানুষ কিন্তু হিন্দুদের উপর আক্রমণ করছে এই ভেবে যে হিন্দুরা বাতিল, হিন্দুরা শিরিক করে, হিন্দুরা মূর্তির পূজা করে, এরকম চিন্তা থেকেও কিন্তু কিছু মানুষ আক্রমণ করছে। হ্যাঁ,
সবকিছু আছে এখানে, রাজনৈতিক ইত্যাদি সবকিছু মিলেমিশে আছে। এখন আমার হুম কথা হচ্ছে, যারা এই চিন্তা থেকে করছে যে ওরা হিন্দু, ওরা শিরিক করছে, ওরা আল্লাহর দুশমন, আমার কথা হচ্ছে এটা বাংলাদেশে আপনি করছেন, কিন্তু এই যে আপনি মুসলমান, আপনার ভাই ইন্ডিয়াতে আছে না, বাংলাদেশে আমরা আছি হুম কত, সব মিলিয়ে মানুষ আছে 18 কোটি, কিন্তু ইন্ডিয়াতে তো মুসলিমই আছে 18 কোটির উপরে। তো তাহলে এই যে এত বড় একটা কান্ট্রি, সেখানে যে এই পরিমাণ মুসলমান বাস করে, তারা কোথায় বসবাস করছে? তারা তো হিন্দু অধ্যুষিত এলাকায় বসবাস করছে। তো তারা যদি ওই মুসলমানদের উপর আক্রমণ করে, তখন আপনার কাছে খারাপ লাগে। তো আপনার কাছে ওই ইন্ডিয়াতে যখন কোনো মুসলিম আক্রমণের শিকার হয়, যেটা যেরকম খারাপ লাগে, সেম খারাপটা যখন বাংলাদেশে কোনো হিন্দু আক্রমণের শিকার হয়, সেটাও অন্য হিন্দুর কাছে খারাপ লাগে। সুতরাং এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এখানে শান্তি হ্যাঁ, শৃঙ্খলা বজায় রাখেন, তখন ওখানেও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আমরা বলতে পারবো যে আমরা এখানে শান্তিতে হ্যাঁ, থাকতে দিচ্ছি। জি। কিন্তু ফাইজল ভাই, ঝামেলাটা হইতেছে যে এখানে আপনার হিন্দুদের উপর আক্রমণ হলে আপনার 99% মুসলিমই এটা প্রতিবাদ জানাবে, বলবে যে হিন্দুদের উপর আক্রমণ করা যাবে না। কিন্তু ঝামেলাটা হইতেছে যে যখন মনে করেন একজন নাস্তিক বা ধর্ম নিয়ে কটূক্তি করে ফেলাইছে এরকম একজনের উপর আক্রমণ হবে, বা একজন মাজার পূজারী বা আহমেদিয়া তাদের উপর অ্যাটাক হবে, তখন ম্যাক্সিমাম মানুষ হাততালি দিবে। কারণ হিন্দুকে মানুষ ধর্ম হিসাবে দেখে। কিন্তু মনে করেন যে মাজার পূজারী বলেন, আহমেদিয়া বলেন, বা অন্য কোনো ফ্যাকশন বলেন, বা হচ্ছে যে যারা ধর্ম নিয়ে কটূক্তি করে তাদের কথা বলেন, বা নাস্তিকতা বলেন, এগুলোকে মানুষ একটা বিকৃতি হিসাবে দেখে। ঠিক আছে, কিন্তু আমার কথা হইতেছে যে এই জন্য এদের ক্ষেত্রে আপনার অত বেশি সিম্প্যাথি পাবেন না, বরঞ্চ আরো প্রমোট করবে। কিন্তু আমার কথা হইতেছে যে আপনার ব্যক্তিগত মতামত থাকতেই পারে যে আহ, আপনার কাছে এটা বিকৃত বিকৃত জিনিস মনে হইতেই পারে, কিন্তু এটাই হইতেছে স্বাধীনতা, এটাই হইতেছে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এটাই অ্যালাউ করতে হবে। যেটা আপনার কাছে বিকৃত মনে হবে, যত মধ্যে না কারোর উপর ডাইরেক্টলি ক্ষতি হইতেছে, মানে কি বলবো, এটা হইতেছে কথা, বুঝছেন? তা এখন কারণ আহ এটা আপনি যে বললেন যে আমরা দেখছি যে অনেক মুসলমান লোকও হইতেছে যে আপনার হিন্দুদের মন্দির আপনার হইতেছে যে পাহারা দিতেছে, কারণ তারা মনে করে হিন্দু একটা ধর্মীয় বিশ্বাস, খ্রিস্টানিটি একটা ধর্মীয় বিশ্বাস। কিন্তু আহমেদিয়া মাজার, তারপর হইতেছে মানে মাজার যে হোক, মাজার আহ, কেন্দ্রিক ধর্মীয় অনুভূতি বা নাস্তিকতা, এগুলো মনে করেন যে ধর্মের আন্ডারে পড়ে না। মানে আমরা আমাদের উম, মানে আমরা এটা যদি নিজেদেরকে হয় এই ভাই, অধিকারটা দিচ্ছি। এটা যদি হয় হ্যাঁ, বাংলাদেশে, বাংলাদেশে আজকে আমি দেখলাম যে প্রায় 51টা দল, আমি মনে মনে চিন্তা করেছি 51টা ইসলামিক দল, যেমন যারা এই হুম, হানাফি আছে, হানাফিদের মধ্যে 16টার উপরে হুম, দল আছে। তাবলিগ জামাত থেকে শুরু করে, তাবলিগ জামাত আবার দুইটা ভাগে ভাগ আছে। তো প্রত্যেকে কিন্তু প্রত্যেককে বাতিল মনে করে। হুম, হ্যাঁ, তাবলিগ জামাত চিন্তা করেন, আজ থেকে হুম, মাত্র 5 বছর আগেও তাবলিগ জামাত একটা ছিল। সেটা আজ থেকে 5 বছর আগে মোটামুটি, বা দু হুম, হাজার ষোলো সালের দিকে 2016 সালের দিকে এটা দুই ভাগ হয়েছে। তাহলে 4 আর 4 8 বছর, 8 বছর আগে এটা দুই ভাগ হওয়ার হুম, পরে একদল আরেক দলকে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে। তো এখন কে জাহান নামে যাচ্ছে আর কে জান্নাতে যাচ্ছে, এটা তো হুম, ডিসাইড করার মালিক আমরা না। এটা কোরআনে এরকম একটা আয়াত আছে যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম হ্যাঁ, ফারিহুন। তো প্রত্যেকে নিজেকে সঠিক মনে করে, বাট অ্যাকচুয়ালি কে সঠিক সেটা তো আল্লাহ জানে। তো এই কারণে আমি বলবো এটাতে আমাদেরকে একটু টলারেট হতে হবে। এভাবে যদি আমরা এই টলারেন্স হারিয়ে ফেলি, তাহলে এটা সমাজে মানে বিশৃঙ্খলা তৈরি করবে, এবং এটা কোনোভাবে অ্যালাউড না, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল হ্যাঁ। না। তবে মুদ্রা কথা হইতেছে যে আপনার এই যে ধর্মীয় অধিকার বলেন, বাক স্বাধীনতা বলেন, ধর্মীয় স্বাধীনতা বলেন, কাপড় চোপড় পরার স্বাধীনতা বলেন, রাজনৈতিক স্বাধীনতা বলেন, বলেন গণতন্ত্র বলেন, ন্যায় বিচার বলেন, এগুলো সর্বজনীন হইতে হবে। এটা যদি সর্বজনীন না করেন তাহলে সেটা কোনো স্বাধীনতার আন্ডারে পড়ে না, কোনো ন্যায় বিচার আন্ডারে পড়ে না। এবং সেটার দ্বারা আজকে হইতেছে যে আপনার বিপক্ষের লোক ভিক্টিমাইজ হইলে কালকে কালকে হইতেছে একজন ইনোসেন্ট মানুষ ভিক্টিমাইজ হবে, পরশুদিন আপনার আত্মীয় হইতে পারে, তারপরের দিন কিন্তু আপনার উপরে এসে পড়তে পারে। তো এগুলো সর্বজনীন করতে হবে, বুঝছেন? এখন যেটা আপনার কাছে দৃষ্টিকটু মনে হয় সেটাই আপনার অ্যালাউ করতে হবে, যেটা আপনার কাছে আহ ধর্ম মনে হয় না সেটা পালন করার অধিকার আপনার এনশিওর করতে হবে। যে ব্যক্তিটা খারাপ, ব্যক্তিটা জঘন্য ক্রিমিনাল, তার সিকিউরিটি, তার ন্যায় বিচার আপনার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হইতেছে সভ্য সমাজ। এটা যদি না করেন তাহলে ঢাকা ভার্সিটিতে যা করছে তাই করতে থাকবে, তাসলিমার সাথে যা করছে তাই করতে থাকবে। এটা হলো যে আমরা বহির বিষয় এবং আমাদের নিজের দেশে দেখলে এগুলা
আমরা বুঝতে পারি। তো এইটা হইতেছে কথা। এবং ফাইসুল ভাই, আমি চাই যে এখন ধর্ম নিয়ে আমাদের কথার তো কোনো মূল্য নাই, কারণ আমরা তো মনে করেন ধর্মযাজক না। কিন্তু একটু চিন্তা করেন যে আপনারা, আমরা ধর্ম নামে যেগুলো করি, মনে করেন একটা মেয়েকে টি শার্ট বা জিন্স পরা দেখলে, অথবা মনে করেন সিগারেট খাইতেছে, এগুলো দেখলে যেভাবে আমরা হেনস্থা করি, হ্যাঁ আমি বলতেছি না এগুলো ভালো জিনিস, বাট যেভাবে হেনস্থা করি, এটা কি আসলে আমাদের ধর্মীয় শিক্ষার আন্ডারে পড়ে কিনা, সেটা হইতেছে মূল কথা। এখন আমি ধর্ম ডিপে যেতে চাই না, আপনিও যান না, কিন্তু আমি আপনাকে নোমান আলী খানের একটা ভিডিও দিব যে বুরকা কি কারোর উপর চাপায় দেওয়া যায় কিনা। হ্যাঁ, এই ভিডিওটা আপনি আমাদের এই ভিডিওর একেবারে শেষে দিয়ে দিয়েন। ইংরেজি ভিডিও, এটা ইংলিশে। এখন ইংলিশ থেকে তারা বাংলায় ট্রান্সলেট করে নেক, এবং তারা নিজেরাই কম্পেয়ার করুক যে যারা আচ্ছা প্রকৃত ভাই, এখানে স্কলার। এখানে হ্যাঁ। এ, আপনি তো নোমান আলীর কথা বললেন। আজকে হুম। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জামাত ইসলাম। জামাত হুম। ইসলাম হুম। তো বাংলাদেশে এমন না যে কেউ চিনে না। জামাত ইসলাম হ্যাঁ। বাংলাদেশের অন্যতম একটা বড় ইসলামিক রাজনৈতিক দল। জামাত হুম। ইসলামের কেন্দ্রীয় নেতা আজকে বলেছে যে কে কি পোশাক পরবে এটা যদি আমরা ঠিক করে দিই তাহলে ব্যাপারটা হলো না, যার ইচ্ছা সে মুখ। হ্যাঁ। অনেকে আছে জামাত ইসলামেরও নাস্তিক বানাই যায়, বুঝছেন? এটা কয়ে লাভ নেই। আমরা এই জন্য আমি ডিরেক্ট নোমান আলী খানের এক্সাম্পল দিছি। মানে আমরা কিছু বলবো না ফাইসল ভাই, আমরা তো ধর্ম বুঝি না। যে ধর্ম বুঝে নোমান আলী খান অথবা ইয়াসির কাদি, আমি আপনার নোমান আলী খানের ভিডিওটা দিব, আপনার লাস্টে অ্যাড করে দিয়েন একেবারে শেষে। ঠিক হুম। আছে? তো মানুষ এটা দেখুক, বাংলায় ট্রান্সলেট করুক, এবং তারা নিজেরাই চিন্তা করুক যে একজন প্রকৃত ইসলামিক স্কলার কি বলতেছে এবং তারা বাস্তব জীবনে কি প্র্যাকটিস করতেছে, দুইটার মধ্যে কি আকাশ পাতাল পার্থক্য, কোন লেভেলের, এটা তারা নিজেরাই উপলব্ধি করুক। এটা নিয়ে আমরা আর বেশি কথা না বলি, বুঝছেন? এটা নিয়ে আহ, আমরা আগে যাই। এখন মনে করেন যে যার বুঝার তার, সে এক কথায় বুঝবে, আর যার বুঝার না সে 10 কথা বললেও বুঝবে না। তো লাস্ট কথা হলো এটাই যে আমরা লাস্টে নোমান আলী খানের একটা ক্লিপ দিয়ে দিব, ওইটা আপনারা ইংরেজিতে আছে, একটু কষ্ট করে অনুবাদ করে নিয়ে তারপর আপনারা একটু চিন্তা করেন। আর যদি ইংরেজিতে কথা বলতে পারেন তাহলে তো ভালোই। তো ফাইসুল ভাই, এখানে আম, এইসব বিষয়ের পাশাপাশি আরেকটা হলো কি, যে আমাদের দেশে এইসব হয় কেন? কারণ আমরা ইজিলি ম্যানিপুলেটেড হই, আমাদেরকে বোকা বানানো ইজি। রাইট। এখন মনে করেন যে আমি ব্যক্তিগতভাবে ইলিয়াস, পিনাকি এদেরকে সম্মান করি। আমি মনে করি যে সরকারের বিরুদ্ধে সমালোচনা করার পিছনে এদের যথেষ্ট একটা ভূমিকা আছে, এবং এই আন্দোলনেও তাদের একটা ভূমিকা ছিল, কারণ তারা নির্দেশ দিছিল যে একে তো মনোবল দিছে সবাইকে, ছাত্রদেরকেও। ছাত্ররা তার থেকে মনোবল পাইছে, এবং তাছাড়াও তারা হইতেছে যে আহ্বান জানিয়েছে যেন রেমিটেন্স বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে? এটা খুবই একটা ক্রিটিক্যাল জিনিস ছিল। তাদেরকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি, এবং তাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে এটাকে আমি ধিক্কার জানাই। তাদেরকে যেন সসম্মানে দেশে নিয়ে আসা হোক, এবং তাদের কন্ট্রিবিউশনের জন্য তাদের রিওয়ার্ড দেওয়া হোক। যদি এটা, যদিও আমি মনে করি না যে তারা যে পরিমাণের কষ্টের মধ্যে দিয়ে গেছে এটা প্রতিদান দেওয়া আদৌ সম্ভব কিনা। কিন্তু তার মানে এই দাঁড়ায় না যে তারা যেটা ইচ্ছা সেটা বলবে, আমি এটা হাততালি দিব, তাদেরকে আমি সমালোচনার ঊর্ধ্বে নিয়ে যাব, তারা যেটাই বলবে আমি সেটাই বিশ্বাস করব। এটা কিন্তু আবার মেনে নেওয়া যায় না, কিন্তু বাঙালিরা এটাই করবে। আপনি পিনাকির বিরুদ্ধে একটা কথা বলেন, আপনারা ফাটায় ফেলাবে। যদিও আপনি পিনাকিকে বেশিরভাগ সময় সমর্থন করেন, বা হুম। ইলিয়াসের বিরুদ্ধে একটা কিছু বলেন যে এটা হয় নাই, একেবারে ফাটায় ফেলাবে, মানে কমেন্ট সেকশনে। আর হাতের কাছে বলে তো কথাই নেই। যদিও আপনি ইলিয়াসকে সমর্থন করেন। আমি পিনাকির একটা এক্সাম্পল দিব যে আহ, আহ, কোন ব্যক্তিকে আপনার চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না, এবং মাথার বিবেক সুইচ অফ করে একজনের কথা শোনা উচিত না। এটার একটা উদাহরণ আমি দিব পিনাকির একটা ভিডিও দেখে। এবং এর পরেও যদি আপনাদের সন্দেহ থাকে যে আহ, মনে করেন যে এদেরকে মনে করেন যে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না, বা আপনার একটু স্কেপটিসিজম বা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং, কি বলবো, যে একটু হেলদি স্কেপটিসিজম, আপনার ব্রেন, বিবেক, এগুলো অন রাখে, সুইচ অন অবস্থায় চালু রেখে তারপরে এগুলো ভিডিও দেখতে হবে, এবং ইনফরমেশন গুলা খুব সূক্ষ্ম এবং খুব বিচক্ষণতার সহ সহ আপনার যাচাই করতে হবে। এই বিষয়ে আপনারা বুঝে যাবেন, এবং যদি সন্দেহ থাকে তাহলে বুঝতে হবে যে আপনাদের আসলে বোধ শক্তিতে সমস্যা। তো ফাইসুল ভাই, আহ এই 8 জুলাইতে পিনাকি ভট্টাচার্য যে ভিডিওটা দিছে, সেই সেই ভিডিওতে উনি ছাত্র আন্দোলনের ব্যাপারে কি বলছে এটা একটু প্লে করে দেন, এটা অ্যাড করে দেন আমাদের এখানে, ঠিক আছে? আর মানুষ দেখুক যে পিনাকি কি বলছে, এবং এই ভিডিওটা এখনো আছে।
এবং এটা সে রিট্রাক্টও করে নাই অথবা মাফ চায়নি এটা বলার জন্য। মাফ চাওয়ার দরকার নেই, একটু রিট্রাক্ট কর যে হ্যাঁ এটা বলা উচিত হয়নি, কিন্তু এই ভিডিও এখনো আছে, মানুষ এটা নোটিসই করে না, কারণ মানুষ তাদের বিবেক বন্ধ করে এইসব ভিডিও দেখে, বুঝছেন? এই জন্য আমরা ইজিলি ম্যানিপুলেটেড হই। আমি একটা জরিপ করছিলাম, এই যে কোটার আন্দোলন হচ্ছে প্রায় 1 লাখ লোক ভোট দিছে, এর মধ্যে 90% মানুষ মনে করে ট্রানজিট থেকে নজর ফেরানোর জন্য এই কোটা আন্দোলন হাসিনার নাটক, আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলীগ। আমি খোঁজ নিচ্ছি, আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন। এবং এরা আপনার মানে এদের চিন্তাধারা কিন্তু খুব একটা উন্নত মানের না, সত্যি কথা বলতে, যেটা কারণে এদের ভিডিও দেখার আগে আপনি বলে দিতে পারবেন যে না, এটা সব সময় না, মাঝে মাঝে তারা নতুন ইনফরমেশন দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি বলে দিতে পারবেন যে তারা আসলে কি বলতে চাইতেছে। হ্যাঁ, এখন ফাইসুল ভাই, আপনি যে আমাকে ইলিয়াসের লাইভ ভিডিওর কথা বলছেন, হ্যাঁ, ওই যে আজকে একটা বানাইছে যে মানে এই ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে, বুঝছেন, এটা নিয়ে যে একটা লাইভ ভিডিও বানাইছে, তো আপনি কি গেস করতে পারবেন যে সে এর কনক্লুশন কি বলছে, যে মানে এই অ্যাটাকটা কেন হয়েছে, এটা কার দ্বারা হয়েছে? একটু বলেন তো, আপনি একটু ক্যামেরা, মানে আপনি হইতেছে যে মিউটটা অফ করে বলেন, আপনি মিউট করা, মিউট হ্যাঁ, সরাই আপনি একটু বলেন যে আপনি একটু হ্যাঁ, গেস করেন যে সে কি বলছে, যে এটা আলটিমেটলি দোষটা কার? এটা আলটিমেটলি দোষ সে এখন বলতে চাচ্ছে, বা আমি ওইটা মাত্র 2 মিনিট শুনেছিলাম, ওই লাইভ অনুষ্ঠান ছিল তো। আপনি গেস করেন, গেস করেন হ্যাঁ, গ্যাস কি করছি, বলতে পারে। সেটা হচ্ছে সে বলতে চাচ্ছে এগুলো সব ছাত্রলীগ করছে, এবং যদি কিছু হয়েও থাকে সেটা ওই আওয়ামী লীগের আমলে এটার পরিমাণ অনেক বেশি ছিল। আওয়ামী লীগ করেছে, এখন তাদেরকে প্রতিদান দেয়া হচ্ছে, তো এরকম ভাই একটা হয় না, কথা। হয় নাই। হ্যাঁ। সে সে আপনার অর্ধেক হইছে। সে বলছে হ্যাঁ এটা আওয়ামী লীগ করছে, সাথে হুম, বিলিভ ইট অর নট সে বলছে এটা ইন্ডিয়ার একটা ষড়যন্ত্র। হুম, হুম, মানে এর বাইরে কিছু তাদের মাথায় আসে না, ঠিক আছে? যেটাই আপনার বিএনপির ব্যানারে অথবা জামাতের ব্যানারে অথবা হেফাজতের ব্যানারে, এখন ওইসব দলের বিরুদ্ধে আমার কোনো শত্রুতা আমি নেই, বাট এগুলার ব্যানারে কোনো কিছু না হলে সেটা হইতেছে ইন্ডিয়ার ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র। পিনাকি যেমন বললো যে ছাত্র আন্দোলন হইতেছে, আপনার এই কোটা আন্দোলন হইতেছে আপনার ইন্ডিয়ার ষড়যন্ত্র, আর যারা এটাতে লিডারশিপ দিতেছে তারা হইতেছে ছাত্রলীগ। আর হুম, একই সাথে ইলিয়াসও বলতেছে যে এই হামলাটা হলো ভারতের কাজ, তাই না? হুম, আবার হইতেছে যে ছাত্র আন্দোলনের শুরুতে ইলিয়াস একটা ভিডিও থাম্বনেইলে দিছে হুজুকে বাঙালি, মানে যারা কোটা আন্দোলন করতেছে তারা হইতেছে হুজুকে বাঙালি। কোন রাইট। লেভেলের মারাত্মক কথা! ওই ভিডিও এখন আছে, ওইটার কিছু সেকেন্ড আপনি বুঝে শুনে এখানে দিয়ে দিবেন। আপনার পুরা দেশ বিক্রি করে দিচ্ছে, আর আপনি আছেন এখানে কিসের বলে কোটা মোটা এগুলো নিয়ে। এর আগে কোটায় এক রাজনীতিবিদ আমরা পেয়েছিলাম, এই রাজনীতিবিদ আমরা দেখেছি, এখন তাকে নিয়ে নানান কথাবার্তা হয়। আমি যেগুলো 1971 সালে বলে আসছি সেগুলো নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। আমি যাদেরকে ধরেছিলাম তাদের ব্যাপারে আপনারা সবাই একদিন প্রমাণ পেয়ে যাবেন। অতএব আসল জায়গায় আসেন, এই কোটা রাসেল ভাই কি ভাইপার টাইপার এগুলোর বাদ দিয়া আসল জায়গায় থাকেন। আপনাদেরকে এইভাবে যদি নাকি সাপের খেলা দেখায় যদি পুরো দেশ বিক্রি করে দিতে পারে, তাহলে সারা জীবনই সাপের খেলাই দেখে যেতে হবে। ঠিক আছে, যে হুজুকে বাঙালি বলছে, যে ওইটা তো হুম, আপনি দেখছেন নিশ্চয়ই, অথবা খুঁজে পাবেন, থাম্বনেইলে লেখা আছে হুজুকে বাঙালি। আর টাইটেল হয়েছে যে ওদের বিরুদ্ধে অস্ত্র ছাড়া নামা উচিত হয়নি। এখানে সে হুম, কিছুটা সিম্প্যাথি দেখেছে, আবার এট সেম টাইম এদেরকে হুজুকে বাঙালি বলছে, কারণ বলছে কোটা কোনো ভ্যালিড জিনিস হইতে পারে না, কিন্তু তাই বলে হুজুকে বাঙালি করে দিবেন? যাই হোক, তো এটা হইতেছে কথা, কিন্তু মানুষ তখন তাদের বিবেকে লাগে না এটা, কারণ হইতেছে যে তারা তাদের বিবেক সুইচ অফ করে তারপর ইলিয়াস পিনাকির বক্তব্য শুনে, বুঝছেন? হুম, আমি বলতেছি যে ইলিয়াসের বক্তব্য শুনেন, পিনাকির বক্তব্য শুনেন, আমিও শুনি, আমিও সাবস্ক্রাইব করে রাখছি, ফাইসল ভাইও তো সাবস্ক্রাইব করে রাখছে। শুনবেন, কিন্তু ব্রেনটা অন করে শুনবেন এবং বিভিন্ন বিভিন্ন সোর্স থেকে শুনবেন। ডক্টর জাহেদের টাও শুনেন, ডেইলি শো উইথ ফখরুলও শুনেন, অথবা কারো আওয়ামী লীগ পন্থীর কারো কথা শুনেন, অথবা ফাহাম আব্দুল সালামেরটা শুনেন। ভ্যারাইটি বাড়ান এবং একটু ক্রিটিক, মানে কি বলবো, যে একটু ব্রেনটা চালু রেখে একটু শুনেন, মানে যেটা বলবে সেটাই গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। তো ফাইসল ভাই, এটা হলো আমার কথা, এটা হইতেছে পয়েন্ট। আমরা হইতেছি যে মব কালচার, রেপ কালচার এগুলো প্রমোট করি, জাস্ট মানে জাস্টিস, ফ্রি স্পিচ, ফ্রিডম অফ বডিলি অটোনমি, তারপর হইতেছে যে ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ ভোটিং, এগুলো আমরা বুঝি না। আরেকটা হইতেছে যে আমরা ইজিলি ম্যানিপুলেটেড হই, বুঝছেন? তো হুম। আর আরেকটা হলো যে, এবং এটা হইতেছে আমার শেষ বক্তব্য। আমি মনে করি যে আপনার কিছু বলার থাকলে বলেন, আমার আর কিছু বলার নাই, কিন্তু আমি মনে করি যে লাস্টে যে নোমান আলী খানের ক্লিপটা দেখতেছেন, এটা একটু দেখেন এবং ভালোভাবে চিন্তা করেন যে আসলে আমাদের কি করার কথা, কিন্তু আমরা করতেছি এটা কি। ফয়সল ভাই, আপনি বইলা আচ্ছা, শেষ করে দেন। হ্যাঁ, আমি প্রথম থেকে যেটা বলেছিলাম সেটারই একটু কনক্লুশন, সেটা হচ্ছে এই যে বর্তমানে ধর্ম যিনি উপদেষ্টা আছেন, উনি আরো যারা ধর্মের বড় বড় আলেম যারা আছেন, আমি মনে করি এই ধরনের সবাই মিলে একটা আলোচনায় বসা উচিত। যেমন ধর্ম উপদেষ্টা বর্তমানে উনি অনেক ভালো ভালো কথা বলছেন,
তো এই যে ভালো ভালো কথাগুলো উনি বলছেন, উনি এগুলো মিডিয়াতে বলছেন, কিন্তু ওয়াজের মাঠেও যেন সেম কথাগুলো আসে। এটা আসলে ওই যারা ওই মাপের যারা বড় বড় আলেম তাদের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করা দরকার, যে এটা একটা গণতান্ত্রিক দেশ, এখানে সবার অধিকার আছে। এটা কোনো কোনো এটা কোনো পারিবারিক কোনো দেশ না। এটা সৌদি আরব না, সৌদি আরব হচ্ছে একটা পরিবারের দেশ, ঠিক আছে? সৌদি আরবকে দখল করেছে হচ্ছে আহ সৌদ বিন আব্দুল আজিজের পরিবার। তো উনি ওখানকার একটা আহ, যেই আইন করেছেন সেই আইনে চলবে, কিন্তু বাংলাদেশ ওরকম না। এখানে বাংলাদেশের সবাইকে সমানভাবে অধিকার দিতে হবে। তো এবং এটা আমি মনে করি ইসলামেরও বিধান। তো এই কারণে আমি বলবো আসলে জনসচেতনতাটা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ, না হলে মবকে নিয়ন্ত্রণ করা খুবই ডিফিকাল্ট। আর ও হ্যাঁ, ইলিয়াস আরেকটা ইলিয়াস জিনিস আমি বলতে ভুলে গেছি, এটা হলো যে সচেতনতার পাশাপাশি যে আমাদের স্কুল কলেজে এগুলা ঢুকাইতে হবে, যে আসলে ন্যায় বিচার কাকে বলে, তারপর বাক স্বাধীনতা কাকে বলে, ধর্ম স্বাধীনতা কাকে বলে, কিভাবে এগুলো রেসপেক্ট করতে হয়, কিভাবে বডিলি অটোনমি রেসপেক্ট করতে হয়, এগুলো আপনার স্কুলের এডুকেশনে ঢুকানো দরকার, বুঝছেন? তো এক্স্যাক্টলি। এটাই। তো আরেকটা কথা যেটা বলছিলাম, ইলিয়াস, পিনাকি, এদের প্রতি আমারও অবশ্যই সম্মান ভালোবাসা সবকিছু আছে, এবং উনারা দেশপ্রেমিক, এটাও ঠিক আছে। বাট উনারা একটু বায়াস। উনারা মানে কিছু কথা বলেন সবকিছুতে, ওই যে আপনি যেটা বললেন, মানে যেটা হেফাজত, জামাত, এই এই ধরনের ব্যানারে যদি না হয়, উনি সবকিছুতে ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র দেখতে পান। তো উনাদেরকে কিভাবে কি করা যায়? উনারা কিন্তু একটা হিউজ একটা অডিয়েন্সকে নিয়ন্ত্রণ করেন। তো আমার মনে হয় ভাই উনাদের উনাদেরকে যে উনাদেরকে কিছু করা যায়, এটা জিনিসটা ভুল, কারণ ওনারা তো ভাই নির্যাতিত ভাই, ওনারা তো পালায় গেছে। না ওনাদেরকে কিছুই করা যায় না আমাদের। আমি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে উনাদের ব্যাপারে উনারা কিন্তু রাষ্ট্রীয় এবং জাতীয় কিছু বিষয়ে ভুল তথ্য দিয়ে থাকেন। তো আমার কাছে, আমি যেটা মনে মনে চিন্তা করি আর কি, উনাদের সঙ্গে আমার মনে হয় বাংলাদেশের ইন্টেলিজেন্স বিভাগের যোগাযোগ করা উচিত। মানে উনাদেরকে যেভাবে জোর করে জেলে ঢুকিয়ে, ঠিক আছে, উনাদের কণ্ঠকে রোধ করতে চেয়েছেন, এটা না করে উনাদের সঙ্গে আলোচনা করা উচিত যে আপনারা সবকিছুতে এভাবে যদি মানুষকে উস্কে দেন, তো ব্যাপারটা তো ঠিক না। হ্যাঁ, অবশ্যই সরকারের সমালোচনা করতে হবে, বাট কিছু কিছু জাতীয় ইস্যু ইস্যু যেগুলো দাঙ্গা সৃষ্টি করে, যেগুলো যে মব কালচার প্রমোট করে, যেগুলো আইন নিজের হাতে তুলে নিতে প্রমোট করে। ইভেন আমি তো বলবো ইলিয়াস হোসেন, আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি, ওনার কিছু কিছু বক্তব্য উনি তো সরাসরি নির্দেশনা দিয়ে থাকেন যে অমুককে যেখানে পাও সেখানে সাইজ করো। তো অমুক হচ্ছে কি করেছে, অমুকের দোষটা কি? অমুকের দোষ হচ্ছে সে আওয়ামী লীগের দালালি করেছে। তো আওয়ামী লীগের দালালি করাটা কি অপরাধ নাকি? এটা এটা হচ্ছে নিন্দনীয় হতে পারে। আওয়ামী লীগ দীর্ঘদিন যেভাবে জেগে বসেছিল, যে অন্যায় করেছিল, ওই আওয়ামী লীগের কেউ যদি দালালি করে, সেটা নিন্দনীয়, ঠিক আছে, কিন্তু সেটা তো তাকে সাইজ করার মতো কোনো অপরাধ না। কারণ আমরা যদি আপনি ওইভাবে ধরতে যান, তাহলে কেউ আওয়ামী লীগের দালাল, কেউ বিএনপির দালাল, কেউ জামাত ইসলামের দালাল, যে যেখান থেকে সুবিধা পায় সে সেখানকার দালালি করে। তো তাই বলে কি তাকে যেখানে পাও সেখানে সার্চ করো, তাকে যেখানে পাও সেখানে শিক্ষা দিয়ে দাও? দিস ইজ নট ফেয়ার। তো এই ব্যাপারগুলো আমি ওনাদের ব্যাপারে বলবো যে ওনারা আসলে এগুলো মনে হয় আর একটু চিন্তা করা দরকার। ইলিয়াস হোসেন ওনার বিভিন্ন গ্রুপে, ফেসবুক, টেলিগ্রাম, বিভিন্ন গ্রুপে এভাবে নির্দেশনা দিয়ে থাকেন যে ওই গোবিন্দ প্রমাণিককে যেখানে পাও সেখানে বুঝিয়ে দাও। তো গোবিন্দ প্রমাণিক সে যদি কোনো একটা অন্যায় করে থাকে, সেটা বলেন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই ব্যক্তি এখানে এই অন্যায় করেছে, তাকে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ধরে এনে জিজ্ঞাসাবাদ করা, বা এটা কেন বলেছে আইনের আওতায় নিয়ে আসা, এভাবে বলতে পারেন, কিন্তু তাকে মবকে উস্কে দেওয়া এটা তো ঠিক না। তো এইসব ব্যাপারে আমার মনে হয় ইন্টেলিজেন্স বিভাগের ওনাদের সঙ্গে মানে একটা ফেস টু ফেস কথা বলা দরকার, যে এইভাবে আপনারা না করে এইভাবে করতে পারেন, মানে একটা পরামর্শমূলক আর কি। তো ওভারঅল আমি আচ্ছা, না না, আমি মনে করি যে বাংলাদেশের যে ইন্টেলিজেন্স বিভাগ, ওদের নিজেরই কোনো ইন্টেলিজেন্স নেই, বুঝছেন? এরা হইতেছে যে আরেক বদমাইশের দল, ওদের দ্বারা ভালো কিছু হবে না। আমি মনে করি যে আমাদেরই সচেতন হইতে হবে এখন। মনে করেন যে তারা যে প্রপাগান্ডা ছড়ায়, হ্যাঁ, হুম, আমরা যেটা মাঝে মাঝে প্রপাগান্ডা মনে করি, সবসময় প্রপাগান্ডা না, ম্যাক্সিমাম টাইমে সঠিক ইনফরমেশনই দেয় আমি মনে করি, কিন্তু মাঝে মাঝে হয়তো যেটা একটু এদিক সেদিক বলে। কিন্তু হুম, আমি মনে করি যে এটা তাদের অধিকার, ঠিক আছে, তারা আবুল তাবুল ইনফরমেশন ছড়াবে, এটা তাদের বাক স্বাধীনতা। আমাদের কাছে যেটা আবুল তাবুল মনে হয়, ওনাদের জন্য সেটা বাক স্বাধীনতা, এবং এটা আমাদের রেসপেক্ট করতে হবে। কিন্তু জিনিসটা হচ্ছে যে
আমাদের চরিত্র বদলাইতে হবে। তারা একটা কিছু কইলে ওইটা সে আচ্ছা, সে যে যদি এরকম কিছু বলে থাকে যে অমুককে অ্যাটাক করো রাস্তার মধ্যে বা কোনো এই সরাসরি এই ধরনের কথা যদি বলে থাকে, সেটা বাক স্বাধীনতা দ্বারা প্রোটেক্টেড না। কিন্তু মনে করেন যে কোনো মিস ইনফরমেশন বা কোনো কনস্পিরেসি থিওরি, এগুলো তার বাক স্বাধীনতার মধ্যে পড়ে। তো এগুলা আমার মনে হয় না যে কারো নিয়ন্ত্রণ করার অধিকার এগুলা কারো আছে। নিয়ন্ত্রণ করতে হবে আমরা নিজেদেরকে নিজেরা। যারা যদি এগুলা বলে তাহলে এগুলা যে আমরা যেন লাফালাফি না করি, বুঝছেন? তো হ্যাঁ, ওইটা ঠিক বলেছেন, আমি কিন্তু আপনি একটা বিষয় চিন্তা করেন, ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত ফেসবুক, টুইটার সবাই ব্যান করে দিয়েছে। কেন? তো হুম, কারণ সে এমন কথা বলছিল ওই সময় যেটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সেটাকে আপনি বাক স্বাধীনতা বললে হবে না। একটা কথার কারণে কিন্তু দাঙ্গা সৃষ্টি হয়ে যেতে পারে, এবং ওইটা আমেরিকাতে ওই হ্যাঁ, সে যদি হুম, সরাসরি ওরকম কথা বলে তাইলে সেটা ভিন্ন কথা, কিন্তু এই অথরিটি আমি বাংলাদেশি ইন্টেলিজেন্স কে দেওয়া আরেকটা বিতর্কের সৃষ্টি করবে। কারণ হচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি দাঙ্গাবাজ হইতেছে আপনার এই বাংলাদেশি ইন্টেলিজেন্স, সো কল্ড বাংলাদেশি ইন্টেলিজেন্স। এদের মাথায় ইন্টেলিজেন্স নাই ভাই। বাংলাদেশ ইন্টেলিজেন্সের মাথায় যদি ইন্টেলিজেন্স থাকতো তাহলে আর ইলিয়াস আর পিনাকির প্রয়োজন ছিল না, বুঝছেন? এদের মাথায় গু, এই জন্য আমরা ইলিয়াস আর পিনাকির ভিডিও দেখি, বুঝছেন না? এটা হলো আরেক হ্যাঁ, জটিলতা, ওইটাতে আমি না যাই, বুঝছেন? যে আমার আপাতত আপনি বাংলাদেশ ইন্টেলিজেন্সের থেকে কোনো ভালো কিছু আশা করতে পারবেন না। ইভেন আমেরিকান ইন্টেলিজেন্স থেকেও ভালো কিছু আশা করা যায় না। ওখানে আপনি প্যালেস্টাইনের পক্ষে কথা বলেন, দেখেন যে আপনার পরের দিন আমেরিকা থেকে নাকি বাইট করে দেয়। কোন ইন্টেলিজেন্সের প্রতি আপাতত আমরা আস্থা রাখতে পারতেছি না। এই জন্য আমরা বলি যে আমাদের নিজেদের বিবেকটা জাগ্রত করি, বুঝছেন? যদি ইন্টেলিজেন্সের প্রতি আস্থা রাখা যেত তাহলে পিনাকি আর ইলিয়াস থাকতো না, যেন ওদের প্রয়োজনীয়তা থাকতো না। তো ওই সেটা আমি বুঝতেছি আপনি কোন অ্যাঙ্গেল থেকে এটা অ্যাপ্রোচ করতেছেন, কিন্তু সমস্যা হলো যে ইন্টেলিজেন্স যে আলোচনা করবে ওরা তো হলো আরেক বদমাইশের দল, বুঝছেন না? তো হ্যাঁ, সেটা সেটা হইতেছে আরেক সেটা এগ্রি, আপনার বাট type। আমাদেরকে যে সচেতন হতে হবে, আমরা যারা সাধারণ মানুষ, হুম, আমাদের কাছে আমাদের হুম, সাইকোলজিতে একটা বার্তা একটা উপর থেকে দিতে হবে। ওই বার্তাটা আস্তে আস্তে আমাদের সাইকোলজিতে, সাবকনসিয়াস মাইন্ডে এটা আস্তে আস্তে সেট আপ হবে। তো এটা আমি বলতে হুম, চাচ্ছিলাম আর কি। তবে হ্যাঁ, আমরা যেটা করছি, আজকে যে অনুষ্ঠানটা করছি, এটাও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে। হুম, অন্তত 10 জন মানুষের উপর হলেও ইম্প্যাক্ট এটা ফেলবে, ঠিক আছে? তো এইভাবে সবার এগিয়ে আসা হুম, উচিত। হুম, যেমন ডেইলি শো উইথ ফখরুল, উনার শো যারা দেখে হ্যাঁ, কয়েক হাজার মানুষ, হুম, ওরা কিন্তু এরকম মবে জড়িত হবে না। এটা হুম, কিন্তু নিশ্চিত বলা যায়, হ্যাঁ। যারা মন দিয়ে শোনে, যারা বনিয়ামিনের কথা মন দিয়ে শোনে, তারা কখনো উগ্র আচরণ, মতের প্রতি উগ্র হওয়া, ভিন্ন মতকে আহ, সহ্য করতে না পারা, অসহিষ্ণু আচরণ, এগুলো করবে না। তো এইভাবে সমাজের সবাই, আমরা কিন্তু এখন অনেকেই কথা বলি সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায়। আমাদের উচিত এসব বিষয় নিয়ে কথা বলা। কথা বলতে 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 আসলে একটা হুম, পরিবর্তন আসবে। হ্যাঁ, সিভিলাইজেশন হুম। অত দ্রুত আসে না, তো অবশ্য আসবে, বাট এটার জন্য সচেতনতা বাড়াতে হবে। আচ্ছা ফাইসল ভাই, তো আমরা এখানে শেষ করি এবং আপনি নোমান আলী খানের ক্লিপটা ছেড়ে দেন, এটা মানুষ দেখুক। তো Just the rules. How were those rules given? How do you put them inside somebody's heart, not just on their head? How do you do that? And by the way, when you try your way, force your girls, force somebody, what happens? What happens? 1 year, 6 months, 2 months, 2 weeks? And then they take it off and they'll never put it on again now because you forced it the first time. And it reminds them of how forced they felt the first time. So even though they say I should wear it, it just reminds me of the arguments I used to have and I feel bad and I don't want to wear it. Backfires. Allah's way works, our way doesn't.